আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত প্রায় 100টির অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা লক্ষ্য করি, কম্পিউটারের বোধগম্য ভাষা বা নিজস্ব ভাষা কোনটি? মেশিন ভাষা। মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজের ভাষা, যা শূন্য এবং এক ব্যবহার করে রচিত হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি নিম্ন স্তরের ভাষা? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, অ্যাসেম্বলি ভাষা এবং যান্ত্রিক ভাষা এই দুটো হচ্ছে নিম্ন স্তরের ভাষা। এই যে প্রথম প্রজন্মের মেশিন ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা, যে নিচে ব্যাখ্যায় উপস্থাপন করেছি, এই দুটোকে বলা হয় নিম্ন স্তরের ভাষা, আর বাকিগুলো উচ্চ স্তরের ভাষা। পরের প্রশ্ন, নিম্নের কোন ভাষায় তৈরি প্রোগ্রাম ভুল শনাক্ত করা কঠিন? মেশিন ভাষা। মেশিন ভাষায় শূন্য এবং এক ব্যবহার করে তৈরি করা হয়, ফলে এতে যদি ভুল হয় তাহলে নির্ণয় করা কঠিন হয় কোন জায়গায় ভুল হয়েছে। পরের প্রশ্ন, অ্যাডা লাভলেস ছিলেন বিশ্বের প্রথম প্রোগ্রামার। প্রথম প্রোগ্রামার ছিলেন অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। অ্যাডা লাভলেস ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। তিনি ছিলেন বিশ্বের প্রথম প্রোগ্রামার। অ্যাডা লাভলেস 1815 সালে জন্মগ্রহণ করেন এবং 1852 সালে মৃত্যুবরণ করেন। 1833 সালে তিনি সর্বপ্রথম এই চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে এই প্রোগ্রামিং ভাষার ধারণা প্রদান করেন। পরের প্রশ্ন, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এর মেমোরি কোনটি? দিনাজপুর বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। এটি হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের ধারণ ক্ষমতা কম কিন্তু এর গতি বেশি, স্পিড বেশি। পরের প্রশ্ন, এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছিল। নন ভোলাটাইল মেমোরি কোনটি? রম। রম হচ্ছে নন ভোলাটাইল, যেটি বিশেষ করে যে বিদ্যুৎ চলে গেলে মেমোরি মুছে যায়, এগুলোকে ভোলাটাইল মেমোরি বলে। কিন্তু রম যেটি স্থায়ী মেমোরি এবং এটি ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল, কারণ এটি স্থায়ী মেমোরি। অ্যাসেম্বলি ভাষার উদ্ভব হয় 1950 সালে। 1950। আচ্ছা, আমি বিভিন্ন ভাষার উদ্ভব সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করলাম। মেশিন ভাষা 1945 সালে, অ্যাসেম্বলি ভাষা 1950 সালে, উচ্চতর ভাষা 1960 সালে, অতি উচ্চতর ভাষা 1970 সালে এবং 1980 সালে স্বাভাবিক ভাষা বা এই পঞ্চম প্রজন্মের ভাষা রচিত হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি? সঠিক উত্তর হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 1970 সালে এই ভাষা প্রকাশিত হয়। পরের প্রশ্ন, কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যায় পঞ্চম প্রজন্মের 5G-তে। পঞ্চম প্রজন্মের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ব্যবস্থা রয়েছে। এডিডি সংকেত দ্বারা কম্পিউটারের যোগের কাজ সম্পন্ন করে। অ্যাড মানে যোগের কাজ সম্পন্ন করে। আচ্ছা, আমি কিছু নেমনিক কোড এখানে উপস্থাপন করছি। অ্যাসেম্বলি ভাষার বিভিন্ন কোড আছে। এলডিএ দ্বারা কি বোঝায়? লোড বোঝায়, লোড। এসটিএ দ্বারা স্টোর করা বোঝায়, সিএলআর দ্বারা ক্লিয়ার করা বোঝায়, অ্যাড দ্বারা যোগ, সাব দ্বারা বিয়োগ বোঝায়। আরও আছে, লক্ষ্য করি। এগুলি অ্যাসেম্বলি ভাষার অপকোড বা কোড বলা হয়, যাকে নেমনিক কোড। এমইউএল দ্বারা গুণ বোঝায়, ডিআইবি দ্বারা ভাগ, জেএমপি দ্বারা জাম্প বোঝায়। আর কয়েকটা আছে, লক্ষ্য করি। আইএনসিতে ইনক্রিমেন্ট বোঝায়, ডিইসিতে ডিক্রিমেন্ট বোঝায়, আইএমপিতে ইনপুট বোঝায়, আউট এবং এসটিপিতে স্টপ বোঝায়। পরের প্রশ্ন লক্ষ্য করি, অপকোড কিসের উপর কাজ করে? অপকোড কাজ করে অপারেন্ডের উপর। অপারেন্ড, যেমন এখানে এ অ্যাড বি, তা এ আর বি হচ্ছে অপারেন্ড, আর মাঝখানে এডিডি হচ্ছে অপকোড। অ্যাসেম্বলি ভাষায় বিয়োগের নির্দেশ দেওয়া হয় এসইউবি এর মাধ্যমে। এসইউবি এর মাধ্যমে, আর এডিডিতে যোগ বোঝায়। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশে মোট কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। এই যে লেবেল, অপকোড,
অপারেন্ট, কমেন্ট। নিম্নের কোনটি মেশিন ভাষার সুবিধা? অনুবাদ করতে হয় না, অনুবাদ লাগে না। মেশিন ভাষার একটি সুবিধা হচ্ছে মেশিন ভাষা অনুবাদ করার প্রয়োজন হয় না, কারণ মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, এটি কম্পিউটারের নিজের ভাষা। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি ভাষায় গুণের নির্দেশ দেওয়া হয় কোনটির মাধ্যমে? এমইউএল, গুণফল এমইউএল এর মাধ্যমে। ইংরেজি ভাষার সাথে মিল আছে কোন ভাষার? ইংরেজি ভাষার সাথে মিল আছে উচ্চ স্তরের ভাষার। উচ্চ স্তরের ভাষায় যে সমস্ত প্রোগ্রাম লেখা হয় সেগুলি ইংরেজি অক্ষর প্রতীক ব্যবহার করে লেখা হয়, তাই এর সাথে ইংরেজি ভাষার মিল আছে। যেমন এই যে লক্ষ্য করি, এইখানে এই যে একটি সি প্রোগ্রাম আমি উপস্থাপন করেছি, এখানে কিন্তু ইংরেজি অক্ষর ব্যবহার করে লিখেছি, তাই না? এটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা বা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। ভিজুয়াল বেসিক কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? উচ্চ স্তরের। ভিজুয়াল বেসিক মাইক্রোসফট কোম্পানি 1991 সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিশেষ করে কাস্টমার অ্যাপ্লিকেশন তৈরির জন্য ভিজুয়াল বেসিক নির্মাণ করেন 1991 সালে। ভিজুয়াল বেসিকের আরও কিছু বৈশিষ্ট্য আছে, লক্ষ্য করি, এখানে উপস্থাপন করলাম। ভিবি নেট হচ্ছে বর্তমান ভিজুয়াল বেসিকের বর্তমান ভার্সন। ভিজুয়াল বেসিক মূলত একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভার্সন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের সাংকেতিক প্রোগ্রামিং ভাষা কোনটি? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা বিভিন্ন প্রকার যে ন্যামনিক কোড বা সংকেত ব্যবহার করে তৈরি করা হয়, সেজন্য একে সাংকেতিক ভাষাও বলা হয়। কম্পিউটারের মেশিন ভাষায় প্রজন্মকাল কত? মেশিন ভাষা এই যে প্রথম 45 থেকে 49, 45 সালে উদ্ভাবিত হয়, 49 সাল পর্যন্ত এর কার্যকাল বিরাজমান থাকে। তারপর 50 সালে আবার দ্বিতীয় প্রজন্মের ভাষা তৈরি হয়। প্রথম প্রজন্মের ভাষাকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলে। মেশিন ভাষায় নির্দেশকে কয়টি অংশে বিভক্ত করা হয়? 4টি। এই যে গাণিতিক, ইনপুট আউটপুট, নিয়ন্ত্রণ এবং প্রত্যক্ষ ব্যবহার, এই 4টি অংশ মেশিন ভাষার। এই যে লক্ষ্য করি, মেশিন ভাষার বিভিন্ন যে নির্দেশসমূহ রয়েছে, গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ বোঝায়, নিয়ন্ত্রণ লোড স্টোর জাম্প এই অংশে কাজ করে। ইনপুট আউটপুট মানে রিড রাইট, পড়ো এবং লেখো। আর প্রত্যক্ষ ব্যবহার বলতে আরম্ভ করা, শেষ করা, মাঝখানে থামা, এগুলি বোঝায়। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোতে ব্যবহার করা হতো মেশিন ভাষা। প্রথম প্রজন্মের ভাষা প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো, তাই না? মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা 1945 সালে রচিত হয়। অ্যাসেম্বলি ভাষার লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের নিম্নের কোনটি দরকার হয়? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রামিং রিড এবং রাইট কোনটির কাজ? রিড এন্ড রাইট হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুটের অংশে রিড রাইট অর্থাৎ পড়া এবং লেখার কাজ করে কম্পিউটার। কোন ভাষার জন্য সবচেয়ে কম মেমোরি দরকার হয়? যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষায় মেমোরি কম লাগে, 0 এবং 1 ব্যবহার করে রচিত হয় প্রথম প্রজন্মের মেশিন ভাষা, যেখানে মেমোরি কম লাগে। উচ্চ স্তরের ভাষার লেখা প্রোগ্রামকে কি বলা হয়? উৎস প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম বলে। মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকেই মূলত উৎস প্রোগ্রাম বলে। মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামই হচ্ছে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত সংখ্যা কোনটি? বাইনারি। প্রোগ্রামিং ভাষায় বাইনারি সংখ্যা ব্যবহার হয়, 0 এবং 1 ব্যবহার করে রচিত ভাষাকে বাইনারি এই ভাষা ব্যবহার করে রচিত হয় প্রোগ্রামিং প্রথম প্রজন্মের ভাষা। পরবর্তী প্রশ্ন, কোন প্রোগ্রামিং ভাষায় ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়? উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার সাথে মানুষের ভাষার মিল আছে, যেমন ইংরেজি অক্ষর। ইংরেজি অক্ষর মানুষ বুঝতে পারে, তাই না? মানুষের বোধগম্য ভাষা।
এই যে এখানে আমি একটি সি প্রোগ্রাম উপস্থাপন করেছি, ইংরেজি অক্ষর ব্যবহার করে এটা করা হয়েছে, তাই না? এই যে লক্ষ্য করি, এটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। নিম্নের কোনটি নিয়ামনিক কোড? সিএলআর অ্যাকুমুলেটরকে ক্লিয়ার বা ফাঁকা করার জন্য সিএলআর ব্যবহার করা হয়, ক্লিয়ার বোঝায়। আইএনটি, সিএইচএআর, ফ্লট, ডাবল এগুলো কোন ধরনের কিওয়ার্ড? বিল্ড ইন। এগুলি আনসিসি অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক 4 ধরনের ডেটা টাইপ রয়েছে, তার মধ্যে যেগুলোকে বিল্ড ইন ডেটা টাইপ বলা হয়, এর আরেক নাম হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ বা প্রাথমিক ডেটা টাইপও বলা হয় এটিকে। অর্থাৎ বিভিন্ন রকম যে কিওয়ার্ড ব্যবহার করি বিভিন্ন ডেটা টাইপের জন্য, এগুলি সব হচ্ছে বিল্ড ইন ডেটা টাইপ, বিল্ড করা আছে, তাই না? লাইব্রেরি সাথে বিল্ড করা থাকে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অ্যাসেম্বলি ভাষায় থামানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? এসটিপি থামানোর জন্য ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ভাষার নিয়ামনিক কোড। অ্যাসেম্বলি ভাষায় পরবর্তী নির্দেশের জন্য প্রধান মেমোরির নির্দিষ্ট স্থানে যাওয়ার প্রোগ্রামকে কোনটি ব্যবহার করা হয়? জেএমপি দ্বারা জাম্প বোঝায়, অর্থাৎ একটি নির্দিষ্ট লেভেলে যাওয়ার জন্য ব্যবহার করা হয় জেএমপি। বৈজ্ঞানিক সমস্যার সমাধান ও গাণিতিক কাজের উপযোগী ভাষা ফোরটান মানে ফর্মুলা ট্রান্সলেটর। এটি একটি আদিমতম প্রোগ্রামিং ভাষা এবং এটি প্রকৌশলের বিশেষ করে বিজ্ঞানীদের গবেষণা ও গাণিতিক হিসাব নিকাশের কাজে এই ফোরটান ব্যবহার করা হতো, ফর্মুলা ট্রান্সলেটর প্রোগ্রাম। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি ভাষায় অ্যাকুমুলেটর ডেটা সংরক্ষণের জন্য কোনটি করা হয়? এসটিএ স্টোর করার জন্য, মেমোরিতে স্টোর করার জন্য এসটিএ ব্যবহার করা হয়। যে ভাষায় ব্যবহার করে উচ্চ স্তরের ও নিম্ন স্তরের উভয় ভাষা লেখা হয় তাকে মধ্যস্তরের ভাষা বলে। মধ্যস্তরের ভাষা যেমন সি ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষা রচিত হয়, তাই সি ভাষাকে মধ্যস্তরের ভাষাও বলা হয়। সি ভাষাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয়। দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম রচনা করা ড্যাশ ভাষা ব্যবহার করা হয় এই অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। অতি উচ্চতর ভাষা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম রচনা করা যায়, দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে। নিম্নের কোনটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম? পাইথন 1991 সালে নেদারল্যান্ডসের বিজ্ঞানী গুইডো ভ্যান রোসাম এই পাইথন প্রোগ্রাম আবিষ্কার করেন। বর্তমানে পাইথন ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, ওওপি। পরের প্রশ্ন, নিম্নের কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? সি ভাষায় নিম্ন স্তরের এবং উচ্চ স্তরের উভয় ভাষায় সুবিধা পাওয়া যায় বলে সি ভাষাকে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। পরবর্তী প্রশ্ন, উৎস প্রোগ্রামকে একসাথে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। একসাথে কথাটা বলা আছে, তার কারণে একসাথে কোনটি করে? কম্পাইলার সমস্ত প্রোগ্রামকে একবারে অনুবাদ করে। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। আর মেশিন ভাষা বাদে অন্যান্য ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম। ওরাকল সফটওয়্যারের সাথে জড়িত এসডিএল এর পূর্ণরূপ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ। অ্যাসেম্বলি ভাষায় ব্যবহারের প্রজন্মকাল কত? 50 থেকে 1959। 1950 থেকে 1959 পর্যন্ত দ্বিতীয় প্রজন্মের ভাষা হিসেবে অ্যাসেম্বলি ভাষা বিবেচিত। নিম্নের কোন ভাষাটি অনুবাদ করার প্রয়োজন হয় না? যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষাকে অনুবাদ করার প্রয়োজন হয় না, কারণ এটি কম্পিউটারের নিজস্ব ভাষা। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা হচ্ছে প্রোগ্রামের সর্বনিম্ন স্তর, এখান থেকে শুরু প্রোগ্রাম, তাই না? প্রথম প্রজন্মের ভাষা। নিম্নের কোনটি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সি ভাষাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ সি এর মূল সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে স্ট্রাকচার অনুযায়ী ভেরিয়েবল, ফাংশন এবং কনস্ট্যান্টের বিভিন্ন কাজ সম্পাদিত হয়, সেজন্য কি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয়।
কত সালে সি প্লাস প্লাস বাণিজ্যিকভাবে ব্যবহার হয়? 1985 সাল থেকে সি প্লাস প্লাস বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়। পরের প্রশ্ন, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে মেশিন ভাষা মধ্যস্তরের ভাষা। এই যে এই দুই হবে, উচ্চ স্তরের ভাষা না, মেশিন ভাষার মধ্যস্তরের ভাষা, এই দুইটা বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। অ্যালগোল শব্দটি এসেছে কোন ল্যাঙ্গুয়েজ থেকে? অ্যালগোরিথমিক, এই যে ক নাম্বার, এটা সঠিক। 1958 সালে অ্যালগোল প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়। বৈজ্ঞানিক ও প্রকৌশল বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে অ্যালগোল ব্যবহার করা হতো। অ্যালগোরিথমিক। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রাম লিখতে মেশিন ভাষায় ব্যবহার করা হলে প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য। হ্যাঁ, কথা সত্য। দক্ষ প্রোগ্রামার, এটাও সত্য। দ্রুত নির্ভর, সবগুলোই তো সত্য, সবগুলাই সত্য। পরের প্রশ্ন, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষার প্রবর্তকের নাম? বিয়ার্নে স্ট্রাউস্ট্রফ। 1980 সালে এই সি ভাষা উদ্ভব করেন। 1985 সাল থেকে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়। ওরাকল একটি RDBMS এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটি একটি ডেটাবেজ সফটওয়্যার। কত সালে ওরাকল তৈরি করা হয়? 1977 সালে। এই যে এডওয়ার্ডস এবং বব মাইনরকে সাথে নিয়ে ল্যারি অ্যারিসন ও এই ওরাকল ভাষার উদ্ভব হয়। এটি একটি ডেটাবেজ সফটওয়্যার। নিম্নে কোন ভাষাটি অক এর পরবর্তী ভার্সন? জাভার আগের নাম ছিল অক। 1991 সালের শেষের দিকে জেম গসলিনের নেতৃত্বে এই জাভা আবিষ্কার হয়। এর পূর্ব নাম ছিল অক। অক মানে মনে হয় ঝাউ গাছ, তাই না? ঝাউ গাছ। অক মানে অক ট্রি, মানে ঝাউ গাছ ট্রি। উৎস প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? উৎস প্রোগ্রামকে মেশিন অনুবাদক প্রোগ্রাম। এখানে অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞাটা দেওয়া আছে। উৎস বা সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা হয়, অনুবাদক প্রোগ্রাম। পরবর্তী, অনুবাদক প্রোগ্রাম কাকে বলে একটু লক্ষ্য করি। এই যে আমি একটু উপস্থাপন করলাম। যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম, এর আর এক নাম ইংরেজিতে ট্রান্সলেটর প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের, যথাক্রমে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। 3 ধরনের। এই যে কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ইন্টারপ্রেটার, এই 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, এটা কিছুক্ষণ আগে বলেছি। পরের প্রশ্ন, উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে? সোর্স কোড বলে। উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। অ্যাকচুয়ালি মেশিন ভাষা বাদে অন্য যে কোনো প্রোগ্রামে লিখিত ভাষাকে উৎস প্রোগ্রাম বা সোর্স কোড বলে। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? অবজেক্ট প্রোগ্রাম। মেশিন ভাষায় রূপান্তর করার পরে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রামে রূপান্তর হয় একটি প্রোগ্রাম। উচ্চ স্তরের ভাষাকে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন প্রোগ্রামে রূপান্তর করা হয়, যে সিস্টেমকে অনুবাদক প্রোগ্রাম বলে। নিম্নের কোন অনুবাদক প্রোগ্রামটি আকারে ছোট? ইন্টারপ্রেটার ছোট আর কম্পাইলারটা বড়। কোন অনুবাদক প্রোগ্রামে মেমোরি অবস্থানের বেশি জায়গা লাগে? কম্পাইলার বড় সফটওয়্যারের দিক থেকে, তাই বেশি মেমোরির প্রয়োজন হয়। উৎস প্রোগ্রাম, এখানে জিজ্ঞাসা সূচক প্রতীক রয়েছে, তারপর বস্তু প্রোগ্রাম। তার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে হট চিহ্নতে কি বসবে? হট চিহ্নতে বসবে অনুবাদক প্রোগ্রাম। এখানে অনুবাদক প্রোগ্রাম হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। অ্যাসেম্বলি ভাষা, তারপর হট চিহ্ন, বস্তু প্রোগ্রাম। অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলারের মাধ্যমে, এই যে অ্যাসেম্বলারের মাধ্যমে এই বস্তু প্রোগ্রাম বা মেশিন প্রোগ্রামে অনুবাদ করা যায়। কোন ভাষায় লেখা প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলে? যান্ত্রিক ভাষায় লেখা প্রোগ্রাম বা মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলে।
তৃতীয় প্রজন্মের ভাষার প্রজন্মকাল কোনটি? তৃতীয় প্রজন্ম 1960 থেকে 69, এটা 1960 থেকে 69। এই যে প্রজন্মের প্রকারভেদ সম্পর্কে এখানে আমি একটু উপস্থাপন করলাম। প্রথম প্রজন্ম 1945 থেকে 1949, যাকে মেশিন ভাষা বলে। দ্বিতীয় প্রজন্ম 50 থেকে 59, অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্ম 60 থেকে 69, চতুর্থ প্রজন্ম 70 থেকে 79 এবং পঞ্চম প্রজন্মের ভাষা 1980 থেকে বর্তমান সাল পর্যন্ত এই প্রচলিত রয়েছে। এই সালগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আবার প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ অন্যভাবেও আমরা যদি লক্ষ্য করি তাহলে বলা যায় এই যে নিম্ন স্তরের ভাষা দুইটি, প্রথম প্রজন্মের আর দ্বিতীয় প্রজন্মের, এই দুটোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। নিম্ন স্তরের ভাষা আর উচ্চ স্তরের ভাষা তিনটি, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষাগুলিকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এগুলিও মনে রাখার চেষ্টা করব। 4GL এর পূর্ণরূপ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটি চতুর্থ প্রজন্মের ভাষা হিসেবে প্রচলিত। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য প্রয়োজন হয় অ্যাসেম্বলারের। অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম যার কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করা। কোনটি প্রোগ্রামের ভুল সংশোধন একসাথে প্রদর্শন করে? ভুলগুলি কম্পাইলার সমস্ত ভুল একসাথে দেখায়, যেহেতু একবারেই এই সম্পূর্ণ প্রোগ্রামটি অনুবাদ করে সেই জন্য। নিম্নের কোন অনুবাদক প্রোগ্রামে একবার অনুবাদ করার পর অনুবাদ করার প্রয়োজন হয় না? কম্পাইলারের মাধ্যমে একবার অনুবাদ করলে আর অনুবাদ করার প্রয়োজন হয় না। কিন্তু আমি যদি ইন্টারপ্রেটারের মাধ্যমে অনুবাদ করি তা বারবার অনুবাদ করার প্রয়োজন হয়। নিচের কোন অনুবাদক প্রোগ্রামকে বারবার অনুবাদ করতে হয়? ইন্টারপ্রেটারের মাধ্যমে একবার অনুবাদ করার পর পরবর্তীতে আবার যখন প্রোগ্রামটি রান করতে যাব তখনও অনুবাদ করে নিতে হয়। পঞ্চম প্রজন্মের ভাষার সময়কাল 80 থেকে বর্তমান। 1980 থেকে বর্তমান পর্যন্ত পঞ্চম প্রজন্মের ভাষা বা 5G এর যুগ আর কি বলা যায়। প্রলগ কোন প্রজন্মের ভাষা? পঞ্চম প্রজন্মের ভাষা। আচ্ছা, পঞ্চম প্রজন্মের ভাষার কিছু উদাহরণ আমি এখানে লক্ষ্য করি। OPS 5, প্রলগ, মার্কারি, এছাড়া আরও রয়েছে যেগুলি পঞ্চম প্রজন্মের ভাষা হিসেবে সমাদৃত। নেমোনিক কোড দ্বারা লিখিত প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে অনুবাদের জন্য প্রয়োজন হয় অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষাকে মূলত সাংকেতিক বা নেমোনিক কোড ব্যবহার করে লিখিত ভাষাকে বলা হয় এবং এই অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলারের মাধ্যমে অনুবাদ করে নিয়ে মেশিন ভাষায় রূপান্তর করা যায়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। নিম্নের কোনটি চতুর্থ প্রজন্মের নন প্রসিডিউলার ভাষা? ইন্টালেক্ট। আচ্ছা, চতুর্থ প্রজন্মের কিছু ভাষা আমি এখানে উপস্থাপন করলাম, যেমন ইন্টালেক্ট, RPG বা 11, ফোকাস, SQL, এগুলো সব চতুর্থ প্রজন্মের ভাষা। আরও রয়েছে চতুর্থ প্রজন্মের ভাষা। পাইথনও অবশ্য চতুর্থ প্রজন্মের ভাষা। নিম্নের কোন ভাষার ক্ষেত্রে ইন্টেলিজেন্ট কম্পাইলারের প্রয়োজন হয়? 5GL, তাই না? 5GL-এ তো এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে, ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহার করার সুযোগ রয়েছে। পরবর্তী প্রশ্ন, 4GL নিচের কোন ভাষাকে বলা হয়? 4GL RAD টুল বলা হয়। 4GL-কে RAD টুল বলা হয় কেন? RAD টুলের পূর্ণরূপ হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল। এটি ব্যবহার করে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, তাই 4GL-এর আর এক নাম হচ্ছে RAD টুল। বিষয়টি মনে রাখব। রাকিব একটি প্রোগ্রাম রচনা করেন। প্রোগ্রামটি রান করার সময় সবগুলো ভুল একসাথে ধরা পড়ে। কম্পাইলার ব্যবহার করে, তাই না? কম্পাইলার ব্যবহার করে। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে, তাই সবগুলো ভুল একসাথে ধরা পড়ে যদি ভুল থাকে প্রোগ্রামে। পূর্বের উদ্দীপকে বর্ণিত রাকিবের ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামে একসাথে অনুবাদ করে সত্য। এক লাইন করে পড়ে, এটা সত্য না, তাহলে 1 আর 3 সত্য, 2 1 আর 3। এক লাইন করে পড়ে, এটি তো ইন্টারপ্রেটার, কম্পাইলার না। নিম্নের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? অপারেটর। ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার, এই তিনটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অপারেটরটা অনুবাদক প্রোগ্রাম না। ইন্টারপ্রেটার প্রোগ্রামকে
একসাথে অনুবাদ করে, এক লাইন করে না, এক লাইন করে অনুবাদ করে। ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে, আর কম্পাইলার একসাথে অনুবাদ করে। প্রোগ্রাম সংগঠনের প্রথম অংশ কোনটি? ইনপুট। ইনপুট প্রসেসিং আউটপুট তিনটা অংশ, তার মধ্যে ইনপুট প্রথম অংশ, আউটপুট শেষের অংশ, তাই না? আর প্রসেসিং হচ্ছে মাঝের অংশ। যেমন এই যে লক্ষ্য করি, একটা প্রোগ্রামের ইনপুট, প্রসেসিং এবং আউটপুট তিনটা অংশ, প্রোগ্রাম সংগঠনের প্রধান তিনটা অংশ। নিম্নের কোনটি যন্ত্র নির্ভর ভাষা? যন্ত্র নির্ভর তো এই অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কেন যন্ত্র নির্ভর ভাষা? অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম এক কম্পিউটারে লিখে ওই প্রোগ্রাম আর এক কম্পিউটারে চলবে না, তাই একে মেশিন নির্ভর ভাষা বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, প্রোগ্রামের গঠন রীতিকে বলা হয় প্রোগ্রাম সংগঠন। প্রোগ্রাম সংগঠনে যে ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট বা ইনপুট প্রসেসিং আউটপুট। অ্যাকুমুলেটরের ডেটাকে অন্য চলকে সংরক্ষণের জন্য কোড এসটিএ ব্যবহার করা হয়। এসটিএ সংরক্ষণের জন্য এসটিএ, সাব বিয়োগ করার জন্য, এমইউএল গুণ করার জন্য, এডিডি যোগ করার জন্য, আর এসটিএ স্টোর করার জন্য, সংরক্ষণ করার জন্য। প্রোগ্রামের ভুল ত্রুটি পরীক্ষা করাকে কি বলে? প্রোগ্রাম টেস্টিং বলে। ভুল ত্রুটি পরীক্ষা করাকে প্রোগ্রাম টেস্টিং বলে। প্রোগ্রাম টেস্টিং এটি প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহের মধ্যে রয়েছে। প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ যে সমস্ত রয়েছে আমি এটি উপস্থাপন করলাম। এই যে লক্ষ্য করি, প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ: সমস্যা নির্দিষ্টকরণ, বিশ্লেষণ, ডিজাইন, ডেভেলপমেন্ট, বাস্তবায়ন। বাস্তবায়নের দুইটা অংশ, প্রোগ্রাম ডিবাগিং, প্রোগ্রাম টেস্টিং, ডকুমেন্টেশন, রক্ষণাবেক্ষণ। এগুলো হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। আমরা একটু মনে রাখার চেষ্টা করব। নিম্নের কোনটি সবচেয়ে শক্তিশালী ডেটাবেস সফটওয়্যার? ওরাকল। ওরাকল সিকিউরিটির দিক থেকে অনেক শক্তিশালী একটি সফটওয়্যার। RDBMS এর পূর্ণরূপ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রোগ্রাম রচনার যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? বাগ বলে। প্রোগ্রামের ভুলকে বাগ বলে, তাই না? BUG, বাগ বলে। আর এই ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং তা প্রোগ্রাম টেস্টিংয়ের কোন ধাপের মধ্যে পড়ে? প্রোগ্রাম বাস্তবায়নে পড়ে। প্রোগ্রাম বাস্তবায়নের দুইটা অংশ, প্রোগ্রাম ডিবাগিং, প্রোগ্রাম টেস্টিং। এই যে প্রোগ্রাম টেস্টিং, প্রোগ্রাম ডিবাগিং, এইখানে ভুল থাকলে ধরা পড়ে বাস্তবায়নের সময়। প্রোগ্রামের ভুলকে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। লক্ষ্য করি, যেমন এই যে সিনট্যাক্স বা ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল, রান টাইম বা এক্সিকিউশন টাইম এরর। ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল আর রান টাইমের ভুল। নিম্নের কোনটি প্রোগ্রামের ব্যাকরণগত ভুল? ব্যাকরণগত সেমিকোলন না লেখা। সেমিকোলন না লেখা এটা সিনট্যাক্সের ভুল। নিম্নের কোনটি প্রোগ্রামের যৌক্তিক ভুল? এই গ্রেটার দেন, লেস দেন, এই জাতীয় যে সমস্ত যুক্তিগত ভুল থাকে এগুলো যৌক্তিক ভুল বা লজিক এরর। প্রোগ্রাম উন্নয়নের সর্বপ্রথম ধাপ কোনটি? প্রোগ্রাম নির্দিষ্টকরণ। এটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের সর্বপ্রথম ধাপ, যেখানে ইনপুট কী হবে, আউটপুট কী হবে, প্রোগ্রামটি কী ধরনের হবে তা নির্ধারণ করা হয়। সুডো কোডের ক্ষেত্রে সুডো শব্দের অর্থ সত্য নয়। সুডো কোড কাকে বলে? লক্ষ্য করি, সুডো একটি গ্রিক শব্দ। সুডো কোডের শব্দের অর্থ হচ্ছে ছদ্মনাম বা সত্য নয় বা অবাস্তব। প্রোগ্রামের অ্যালগোরিদমের বিকল্প হিসাবে সুডো কোড ব্যবহার করা হয়। সুডো কোড ওই অ্যালগোরিদমের মতো, প্রোগ্রামের বিভিন্ন ধাপের বর্ণনা থাকে, কোন ধাপে কী করবো তার বর্ণনা দেওয়া থাকে, ধারাবাহিক বর্ণনা, দ্যাট ইজ সুডো কোড। প্রোগ্রাম উন্নয়নের সর্বশেষ ধাপ কোনটি? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের সর্বশেষ ধাপ, আর প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রাম নির্দিষ্টকরণ। এগুলি মনে রাখার চেষ্টা করব। উচ্চ স্তরের ভাষা ও অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। উৎস প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামই হচ্ছে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। পরবর্তী 100তম প্রশ্নটি লক্ষ্য করি, কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের যুক্তিসম্মত ও ধারাবাহিক বর্ণনাকে কি বলে? অ্যালগোরিদম বলে।
অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা। আচ্ছা, আমরা একটা প্রোগ্রামের অ্যালগরিদম একটু দেখি। এই যে লক্ষ্য করি, এখানে আমি 3টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম বাম দিকে উপস্থাপন করলাম। প্রোগ্রাম শুরু করি, ইনপুট হিসাবে এই যে চলকের মান গ্রহণ করি, গড় নির্ণয় করি, ফলাফল প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এই যে ধাপে ধাপে কোন ধাপে কী করব বর্ণনা করেছি, এগুলো হচ্ছে অ্যালগরিদম। আর এই অ্যালগরিদমকে যখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, ডান দিকে যে দেখাইলাম, এগুলোকে বলা হয় ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট হচ্ছে চার্ট বা চিত্র, অ্যালগরিদম হচ্ছে ধারাবাহিক বর্ণনা। দুইটি অবশ্য প্রোগ্রাম রিলেটেড। পরের প্রশ্ন, প্রোগ্রামের নির্দিষ্ট গঠনকে কি বলে? প্রোগ্রাম সংগঠন। এটা কিন্তু আবার অ্যালগরিদম না, এটা প্রোগ্রাম সংগঠন বলা হয়। ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট, 3টা অংশ প্রোগ্রাম গঠনের। অ্যালগরিদমের চিত্ররূপকে কি বলে? অবশ্যই ফ্লোচার্ট বলে, তাই না? ফ্লোচার্ট কিছুক্ষণ আগে দেখলাম চিত্রের মাধ্যমে উপস্থাপন করা, দ্যাট ইজ ফ্লোচার্ট। এই যে ওই ফ্লোচার্ট ডান দিকে আমি আবার উপস্থাপন করলাম। এই যে ডান দিকে যে চার্ট উপস্থাপন করেছি, একটু দ্রুত দেখিয়েছি, এটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট মানে চার্ট, চিত্র। প্রোগ্রামের প্রক্রিয়াকরণের কোন প্রতীক ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। প্রক্রিয়াকরণের জন্য এই যে এরকম আয়তাকার প্রতীক ব্যবহার করা হয়। প্রোগ্রাম প্রসেসিং প্রতীক প্রক্রিয়াকরণের জন্য। প্রোগ্রামের এই প্রতীক দ্বারা কি বোঝানো হয়? আগ্রহণ নির্গমন, অর্থাৎ ইনপুট আউটপুট। ইনপুট আউটপুটের জন্য এই সামান্তরিক প্রতীক ব্যবহার করা হয়। এই প্রতীকগুলি অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এই যে এখানে একটি এই প্রবাহ প্রতীক ব্যবহার করা হয়েছে, এই যে ডানে বামে নিচে উপরে নেওয়ার জন্য প্রবাহ প্রতীক, এটাকে প্রবাহ প্রতীক বলে। প্রবাহ প্রতীক, তাই না? প্রবাহ প্রতীক বিভিন্ন রকম আছে, এই যে ডানে বামে উপরে নিচে, তাই না? বিভিন্ন রকমের প্রবাহ প্রতীক রয়েছে। এই প্রতীক দ্বারা কি বোঝানো হয়? এটা একটি কোন ইনপুট এবং আউটপুট 1 এবং 2 সঠিক। এই যে এইখানে ডিম্বাকৃতি প্রতীক দ্বারা কি বোঝানো হয়? ডিমের মতো দেখতে, তাই না? এটা শুরু এবং শেষ, শুরু এবং শেষ, 2 এবং 3। শুরু এবং শেষ করার জন্য এই প্রতীক ব্যবহার করা হয়, ডিম্বাকৃতি। তো পরের প্রশ্নটি লক্ষ্য করি, প্রোগ্রামে এই প্রতীকটি দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা টিকা বোঝায়, যদিও এটার সাধারণত বাস্তবিক ব্যবহার কম। টিকা লেখার জন্য এই প্রতীক ব্যবহার করা হয়। এইটা কিসের প্রতীক? প্রক্রিয়াকরণ প্রতীক। প্রক্রিয়াকরণ প্রতীক, এই যে প্রতীকটা ডায়মন্ড প্রতীক, এই প্রতীকটিকে দ্বারা কি বোঝানো হয়েছে? সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ হলে না হলে, ইয়েস নো অর্থে এটি ব্যবহার করা হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। ফ্লোচার্টের বিষয়কে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মাধ্যমে রূপান্তর করাকে কী বলে? অর্থাৎ প্রোগ্রাম লেখাকে বলা হয় প্রোগ্রাম কোডিং। ফ্লোচার্ট অনুযায়ী প্রোগ্রাম লেখাকে প্রোগ্রাম কোডিং বলে। কি বলছেন? পরের প্রশ্নটি লক্ষ্য করি, প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে কোন প্রতীক ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার হয়? প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে ইনপুট আউটপুট তো সামান্তরিক। সামান্তরিক, এই যে এই প্রতীকটা সামান্তরিক প্রতীক ইনপুট আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রোগ্রামের ধরন অনুযায়ী তুলে ধরা নির্দেশনাকে কি বলে? তাই না? সুডোকোড বলে। সুডোকোড বলে, সুডোকোড। সুডোকোড হচ্ছে প্রোগ্রামের অ্যালগরিদমের বিকল্প হিসাবে প্রোগ্রামের বিভিন্ন বর্ণনা করা হয়, প্রোগ্রামের ধরন উপস্থাপন করা হয়, সুডোকোড। ফ্লোচার্ট কত প্রকার? 2 প্রকার, সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা যে ফ্লোচার্ট ব্যবহার করি প্রোগ্রাম রচনার ক্ষেত্রে, এগুলি সাধারণত প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রাম লেখার পূর্বে প্রোগ্রামের কাজের ধাপসমূহ অনুযায়ী বর্ণনার যে চিত্র উপস্থাপন করি তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে প্রোগ্রাম ফ্লোচার্ট ব্যবহার করা হয়। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত শুরুর প্রতীক হলো, শুরু করার প্রতীক এই যেটা, এই যে ডিম্বাকৃতিটা, গোল না কিন্তু, গোলটা হচ্ছে কানেক্টর প্রতীক, ওই উপরে খ নাম্বার। কোনটি প্রোগ্রামের সংযোগ প্রতীক? সংযোগ প্রতীক এই যে ঘ নাম্বার। সংযোগটা এরকম গোল হবে, ছোট আকৃতি হবে এবং গোল হবে, বৃত্তের ন্যায় হবে।
সিদ্ধান্ত প্রতীক এই যে গ, গ এটা সিদ্ধান্ত প্রতীক। প্রসেসিং প্রতীক, প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ। ক এটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ প্রতীক, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি লেখা জন্য ব্যবহার করি, তাই না? সিস্টেম ফ্লোচার্ট এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে খ এটা সিস্টেম ফ্লোচার্ট, এটার ব্যবহার কম, প্রোগ্রামে ব্যবহার নাই। সিস্টেম ফ্লোচার্ট কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনের সিস্টেমের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। নিম্নের কোন ফ্লোচার্ট প্রোগ্রাম ফ্লোচার্ট এবং সিস্টেম ফ্লোচার্ট উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়? আয়তাকার প্রতীক। আয়তাকার প্রতীকটা প্রোগ্রাম ফ্লোচার্ট এবং সিস্টেম ফ্লোচার্ট উভয়ের ক্ষেত্রে এই প্রতীকটা কিন্তু কমন ব্যবহার করা হয়। এ বি ভাগফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে ক নাম্বার সঠিক উত্তর, স্ল্যাশ দ্বারা ভাগ বোঝায়। এ বি গুণফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে ঘ নাম্বার স্টার বোঝায়, স্টার দ্বারা গুণফল বোঝায়। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, আর মাত্র দুটি আছে। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের সূত্র কোনটি? ফারেনহাইট মানে এফ সমান এই যে 9 ইন্টু এই যে 3 ইন্টু 9 ডিভাইডেড 5 প্লাস 32, অতএব অন্যভাবে লেখা যায় 9 ইন্টু সি বাই 5 প্লাস 32, এভাবে লেখা যায়। ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের সূত্র হচ্ছে সেন্টিগ্রেড সমান 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড 9। এটা আজকের আলোচনার সম্ভবত শেষ প্রশ্ন এটি। একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই ইন্টু আর স্কোয়ার। পায়ের মান যদি আমরা 3.1416 লিখি তাহলে ক নাম্বার সঠিক উত্তর হবে? এই যে পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ারকে আর ইন্টু আর দ্বারা বোঝানো হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে আমি আর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে পরবর্তী ধাপে আলোচনা করার চেষ্টা করব, সি প্রোগ্রাম রিলেটেড। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।